শিক্ষার অধিকারের প্রশ্নে বিভিন্ন সময় সংবাদ পরিবেশিত হয়, কিন্তু শিক্ষা দুর্নীতি যখন ভুলণ্ঠিত হয়, রাস্তায় গড়াগড়ি খায়, তখন আদালতের দরজায় কড়া নাড়তে হয়। যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট দুর্নীতি নিয়ে যা ইতিমধ্যে মামলা চলছে, আদালত গড়িয়েছে। 2024-এর বিচারপতি অমৃত সেনার এজলাসে ছিল, সেখান থেকে পরবর্তীকালে বিচারপতি চেঞ্জ হয়, বেঞ্চ চেঞ্জ হয় রাজশ্রী ভরদ্বাজ। এখন আবার বিচারপতি চেঞ্জ, 27শে ফেব্রুয়ারি শুনানি আছে। আমার সঙ্গে রয়েছেন শেখ নাজির হোসেন, যিনি কংগ্রেসের আইএনটিসি জেলা সভাপতি, সোমনাথ মণ্ডল এসএফআইয়ের নেতা, আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি অরিন্দম মৌলিক। আপনাকে স্বাগত, অভিনন্দন। শিক্ষার অধিকারের প্রশ্ন আমি নাজিদ আপনাকে দিয়ে আসি। শিক্ষার অধিকারের প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সুনাম এবং স্বনাম, যা বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয়েছে, আচার্য সুকুমার সেন থেকে শুরু করে প্রত্যেকের পদধূলি এখানে পড়েছে, ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়, অনেকে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে আদালতের দরজায় ঠকঠক করছে। দেখুন, আমরা কিছুদিন আগেই জানতে পেরেছি, বেশ কিছু হবে বছর দুই আড়াই, শিক্ষা দপ্তরের যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের, তিনি এখন জেল খাটছেন। তিনি রঙিন মানুষ ছিলেন, রংটাকে খুব ভালোবাসতেন, ডান দিকে রং বাঁ দিকে রং, এখন জেলে আছেন। জানি না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক যে কেলেঙ্কারিতে যুক্ত যে সমস্ত স্টাফেরা আছেন, অধ্যাপকও থাকতে পারেন, সেটা আইনের দরজায় যাচ্ছে যখন কেসটা, তখন আইন সেটার বিচার করবেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মনে হচ্ছে তাদেরকে আবার জেলে ডাকছেন, খুব সম্প্রতি সেটা দেখতে পাওয়া যাবে, আশা রাখছি। তবে শিক্ষা নিয়ে যে এত দুর্নীতি, টাকা তছরূপ, এটা আমাদের জানা ছিল না। আমরাও তো পড়াশোনা করেছি, কলেজে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, কিন্তু শিক্ষা নিয়ে যেমন ছাত্ররা টাকা তুলছে, ইনকাম করছে, রোজগার করছে, ঠিক একইভাবে শিক্ষা দপ্তরের কিছু মানুষ তারা ভেবেছিল যে সমস্ত দপ্তরেই তো টাকা তছরূপের ব্যাপার আছে, আমাদেরটা বাদ যায় কেন, সেইভাবেই। আমি আসবো, আপনাকে আসবো অরিন্দমদা। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আন্দোলনের দুর্নীতি ক্ষেত্রে আপনারা বরাবরই সরব থেকেছেন, আর আমি তো সরব থেকেই দেখেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি, ফিক্সড ডিপোজিট হচ্ছে ওন প্রপার্টি, এক তো কিভাবে চলে গেল, ব্যাংক ভাঙানোর ক্ষেত্রে বারবার অভিযোগ উঠেছে। যা 27শে ফেব্রুয়ারি যা শুনছি, যেভাবে এগোচ্ছে, তাদের ব্যাংকও পার্টি করা হয়েছে। এটা তো কলঙ্কিত, এটা কলুষিত অবস্থা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এরকম আর্থিক দুর্নীতি। হ্যাঁ, আমাদের তো খুব সাধারণ দুটো কথা। একটা হচ্ছে যে দোষী না দোষী কিভাবে বেরোলো টেরোলো সব পরের কথা। চেকে যাদের সই আছে তাদেরকে এতদিনে একবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। চেকটা গেছে, চেকে সই হয়েছে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, একটা আমাদের যা ধারণা, আমরা যা জানি যে ফিক্সড ডিপোজিটের টাকা, সেই টাকাটা যখন ম্যাচিওর করে, সেই ম্যাচিওর করার পরে টাকাটা আবার যে অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে ফেরত আসে। এখানে আমরা যা জানতে পারছি যে সেই টাকা নাকি সরাসরি আরেকজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটা মারাত্মক দুর্নীতি এবং পরিমাণটা প্রায় 2 কোটি টাকার মতো। যদিও আমাদের কাছে যা খবর যে আরো বেশি টাকা এইভাবে হচ্ছে বিভিন্নভাবে যুক্ত হয়ে গেছে, যে টাকা আছে ওন ফান্ডে তার ইন্টারেস্ট, এইগুলো সমস্তগুলো কোথায় চলে যাচ্ছে, এগুলো কোনো হিসাব এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা বারে বারে ডিমান্ড করেছি, এবং আপনারা দেখেছেন যে কোর্টে যেমন মামলা হয়েছে, কোর্টে মামলার সাথে সাথে সেই মামলায় সিবিআই, ইডি, সিআইডি তাদের কাছে বিচারপতি দায়িত্ব দিয়েছিলেন। জুলাই মাসে একটা রিপোর্ট পেশ করেছেন, এটা হচ্ছে জানুয়ারি মাস, মানে 6-7 মাস আগে একটা রিপোর্ট, তারপর আর কোনো সেই তদন্ত অগ্রগতি নেই। যারা হচ্ছে যে মানে সেই হায়ার লেবার তাকে অ্যারেস্ট করা হচ্ছে, যে টাকা পেয়েছে তাকে শুনলাম কিছুদিন অ্যারেস্ট করেছিল, কিন্তু আসল যারা এই টাকাকে বার করলো তাদের ধরার ক্ষেত্রে কি ইডি কি আমাদের সিআইডি, কোনো দুটো দপ্তরের কোনো ভূমিকা আমরা সেভাবে লক্ষ্য করছি না। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। সোমনাথ, আসল মাথার খোঁজ চলছে, যেটা অরিন্দমবাবু বললেন, যেটা নাজিরবাবু বললেন, যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, প্রাক্তন শিক্ষামন্ত্রী রঙিন মানুষ, তিনি হেফাজতে রয়েছেন এই মুহূর্তে তদন্তের পরিপ্রেক্ষিতে। আপনি আমায় বলুন যে আসল মাথা কবে ধরা পড়বে? কারণ 2 কোটি টাকা নয়, আমার কাছে যা খবর পরিমাণটা বাড়তে পারে, অরিন্দমবাবু বলতে পারবে, আরো বৃহত্তর দুর্নীতির ক্ষেত্রে অনেক সংখ্যাটা অনেক বেশি। আপনি বলুন যে আসল মাথা, আপনারা আন্দোলন করছেন, ছাত্র আন্দোলন করছেন, বিভিন্ন ক্ষেত্রে করছেন, আপনারা ভেবেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে, বা পড়ার বাইরেও একটা জগৎ আছে, যে বিশ্ববিদ্যালয় কার্যত আর্থিক দুর্নীতি শিরোনামে চলে আসবে সংবাদে, যা মানুষ ছিছি করছে? দেখুন, বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে বর্ধমান বিশ্ববিদ্যালয় আমাদের একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়।
আমরা যদি সাময়িক কি হচ্ছে সেটা ছেড়ে আমরা যদি সমগ্র দর্শনের কথা এখানে ভাবি, তাহলে আমরা দেখবো একাধিক দুর্নীতি। এবং আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বারংবার আমরা কি বিশ্ববিদ্যালয় অভিযান আমাদেরকে করতে হচ্ছে, সেখানে আমরা কর্তৃপক্ষের কাছে গেছি, কর্তৃপক্ষ একজন আরেকজনের উপর দোষারোপ করতে ব্যস্ত। উনি বলছেন আমি জানি না, উনি বলছেন উনি জানেন না। তাহলে আসল মাথাটা কি করে ধরা পড়বে? কর্তৃপক্ষের সদিচ্ছা এখানে নেই। এখানে মেন সমস্যাটা যেখানে হচ্ছে, কর্তৃপক্ষের একাংশ এই দুর্নীতির সঙ্গে তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য তারা জড়িত আছে। আসল কথাটা হচ্ছে এখানে যতদিন তাদের সদিচ্ছা না হবে, আমরা আমাদের ছাত্র সংগঠন এবং কর্মচারী সংগঠনের যারা আছেন, অন্যান্য সংগঠন যারা, তারা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি এইসব দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির ফলে শুধু মাত্র তো ছাত্রছাত্রীদেরকে সমস্যার সম্মুখীন হতো। আজ 12টা হোস্টেল ইউনিভার্সিটির অভ্যন্তরে, 6টা গার্লস হোস্টেল, 6টা বয়েজ হোস্টেল, তার মধ্যে 2টো হয়তো স্কলারদের হোস্টেল। তাহলে সেই হোস্টেলের পরিকাঠামো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলির পরিকাঠামো, এখনো আগের 2021 সালে 7টা ডিপার্টমেন্ট নতুন ডিপার্টমেন্ট হয়, সেই ডিপার্টমেন্টগুলোতে এখনো অব্দি একটা ফ্যাকাল্টি নেই। তাহলে এই ফ্যাকাল্টি আপনি সামগ্রিকটা বলছেন, তাহলে এই দুর্নীতিগুলো কোথায়? এইগুলো তো দুর্নীতির মধ্যে পড়ছে। সেটা হচ্ছে যে খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী হোক বা প্রান্তিক স্তরের চাষি হোক, তার ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন শিক্ষার পঠন পাঠনে সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে। 79টা বা 89টা কলেজ সম্ভবত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে বোধহয়। সেই গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা যে পরিবারতে বিলং করে, তারা এসে দেখলো কোষাগারে দুর্নীতি, পঠন পাঠনের ক্ষেত্রে সমস্যা, টিসিএস এর মতো কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়া, রিক্রুটমেন্টের দুর্নীতি, যার প্রভাব ছাত্র সমাজের কাছে পড়ছে। তারা কি শিখবে? দেখুন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন, সারা রাজ্যের যারা কলেজের প্রিন্সিপাল হন, এই রাজ্যে যে সরকার চলছে, এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল সে টাকা ঘুষ দিয়ে হচ্ছে, এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সেও পর্যন্ত টাকা ঘুষ দিয়ে হচ্ছে তারা। আজকে শিক্ষা দপ্তরের যে দুর্নীতির টাকা তছরূপ, এই টাকা তছরূপের বিষয়টা, এটা নিয়ে আন্দোলন করা উচিত। শুধুমাত্র বিরোধী দল আন্দোলন কতদিন করবে? যতক্ষণ না আপনার বিচার ব্যবস্থার মধ্য দিয়ে গোটা বিষয়টাকে সামনে না আনবেন, ততক্ষণ পর্যন্ত কতক্ষণ আন্দোলন আপনি করতে পারেন? একটা সময় থমকে যাবেন কার্যত। আরজি করে ভূমিকা দেখছেন না, সিবিআই কে ভর্ৎসনা করছে দেখছেন না? আলটিমেট সলিউশন বলছি, এই বৃহত্তর দুর্নীতি, লার্জার কারাপশন বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ আছে। দেখুন, একটা কথা হচ্ছে কি, আন্দোলন বলতে কি শুধুমাত্র আন্দোলন করলেই যে সেটা ফলপ্রসূ হবে সেটা নয়। আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া। আজকে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, তাদের এই বিষয়টা নিয়ে ভীষণভাবে মাথা ঘামানো উচিত। আজকে তারা কি শিক্ষা গ্রহণ করবে? তারা শিক্ষা গ্রহণ করবে যে আমাদের কলেজের অধ্যাপক এবং কলেজের যারা বিভিন্ন বিরোধী, বিশেষ করে যারা সংগঠনে আছেন, তারা যে টাকা তছরূপের সঙ্গে যুক্ত, তারাই এটা শিখবে। এর ফলে তাদের মধ্যেও এটা প্রভাবিত হবে আগামী দিনে। এটা হচ্ছে বিঘ্ন ঘটানোর একটা চক্রান্ত। যদি আপনি বলেন তো সংবাদ তো হচ্ছে, দেখুন আলটিমেট হচ্ছে বিঘ্ন ঘটানোর একটা হচ্ছে ষড়যন্ত্র বলতে পারেন আপনি। তাহলে আপনি বলুন, সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে যে কথাগুলো আমরা বারবার বলছি, সেখানে কার্যত জেসিবি যা আওয়াজ, আপনি সংবাদটা করবেন কি করে, সংবাদ বলবেন কি করে? তবে প্রশ্ন হচ্ছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিত নাকি এটা কিছু অন্য কোনো ভূমিকা রয়েছে? এই প্রশ্ন আমরা তুলছি। এবং নির্দিষ্ট সময়ে যখন ঘটনা হচ্ছে, নির্দিষ্ট সময়ে যখন সংবাদ হচ্ছে, তখন এই জেসিবির আওয়াজ কার্যত আমাদেরকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি নয়ন রায় অন্তত এই জায়গার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ অন্তত করবো না। অরিন্দম আপনার কাছে আসবো, আপনি দেখলেন ঘটনা, জেসিবি এই সময় আসতে হলো, জেসিবিকে দিয়ে কার্যত আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গণতন্ত্রের ভোট তোলার ক্ষেত্রে। আপনি আমায় বলুন যে শুধুমাত্র এফডি নয়, জাল মার্কশিট দিয়ে এখানে অনেক অভিযোগ আছে, টেন্ডারে দুর্নীতি আছে, বৃহত্তর ক্ষেত্রে দুর্নীতি আছে। এই সময় আপনি জানেন যে আমাকেও কার্যত হেফাজতে নেওয়ার অনেক চেষ্টা হয়েছে। আমার বিরুদ্ধে কার্যত একটা বৃহৎ অংশ কার্যত শাসক দল আক্রমণ করেছে, আপনি জানেন সেটা। আমরা বলছি শিক্ষার অধিকারের প্রশ্নে দুর্নীতিটা হবে, এটা কেউ বরদাস্ত, যেমন আপনিও করবেন আমিও করবো না। আমার প্রশ্ন, এর সমাধান কবে হবে? আসলে এ ধরনের ঘটনা বর্ধমান শহরে কেন, গোটা রাজ্যেই ঘটে। আপনি জেসিবি দিয়ে শুরু করতে পারেন। আমি বলি, গতকালই আমাদের, আপনারা জানেন, গান্ধীজির মৃত্যুর দিন ছিল, খুন হয়ে গেছিলেন। গতকাল দুটো জায়গার প্রোগ্রামের দুটো অভিজ্ঞতা, উদয়পল্লীর প্রোগ্রামের অভিজ্ঞতা 40 মিনিট চলার পরে হঠাৎ লোডশেডিং করে দেওয়া হলো। যাই হোক, লোডশেডিং যেহেতু হলো, আমরা প্রোগ্রামটা থামিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে এলো। ভেরিখানার অভিজ্ঞতা, ওপরে যে স্ক্রিনটা আছে বন্ধ থাকে প্রায় দিন। কালকে যখন আমাদের এই সভা হয়, গান্ধীজির প্রতি আমরা শ্রদ্ধা জানাবার জন্য সভাটা করি,
একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা যখন করেন, তখন হঠাৎ করে সেই স্ক্রিনটা জোরে জোরে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। পারমিশন না দেয়া, আপনি টাউন হলে পারমিশন পাবেন না, কার্যকরী পারমিশনে দোনামানা হচ্ছে, সংস্কৃতির পারমিশনে কবে পাবেন ঠিক নেই, এসবগুলো চলছে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যারা গণতান্ত্রিক ভাবনায় আছি, আমরা হচ্ছে যে আমাদের কথা বলবার চেষ্টা করছি। আর বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি, মানে এই দুর্নীতির কোনো আগা পাস্তলা পাবেন না। কর্মচারী হিসাবে বলতে খারাপ লাগে, এই বর্ধমান বাঁচাও যে কমিটি হয়েছে, তারা যে লিফলেট বার করেছে, সেই লিফলেটে যদি দেখেন ছত্রে ছত্রে দুর্নীতি। এমনকি স্টেট টিচার যে নিয়োগ হয়েছে, যেটা রাজ্য সরকার কিছু মানে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করেছে, সেখানে পর্যন্ত টাকা খাওয়া হয়েছে বলছে। তাদের লিফলেটে এটা উল্লেখ করছে তারা যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কম্পিউটার সংস্থা, যেটা আপনি নাম বললেন টিসিএস, আসলে তার সাথে একটা আয়ন যোগ আছে। আমি জানি না সেই টিসিএস কতটা এক, কিন্তু গোটাটা হচ্ছে একটা গন্ডগোলের কেস। গোটাটাতে আমাদের যা শোনা কথা 26 থেকে 30 কোটি টাকা সেখানে হচ্ছে যে একটা দুর্নীতি চক্র আছে। এর কোনো তদন্ত নেই, সমস্তটা ধামাচাপা পড়ে আছে। আমাদের রেজাল্ট কেলেঙ্কারি, 5 যে পেয়েছে তার নাম্বার 50 হয়ে যাচ্ছে, 50 যে পাচ্ছে তার নাম্বার 15 হয়ে যাচ্ছে। বোটানির ছেলে বাংলা রেজাল্ট পাচ্ছে, বাংলার ছেলে অন্য সাবজেক্টের রেজাল্ট পাচ্ছে। মানে সামগ্রিকভাবে একটা চক্রান্ত, সামগ্রিকভাবে একটা ষড়যন্ত্র, পয়সা খাওয়া দাওয়া করে যে কোনো মূল্যে একটা কিছু করে দেওয়া, কাজ করে দেওয়া, তাতে অজস্র ভুল, অজস্র ভ্রান্তি। এই গোটাটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত দুর্বল করছে। এবং সব থেকে মারাত্মক, প্রায় 14 মাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইসি মিটিং হচ্ছে না। এবং এখন আপনারা জানেন যে আগে যেমন নির্বাচিত হতো, এখন যেহেতু মনোনীত ইসি, কোনো ইসি সদস্য আমাদের অতীত অভিজ্ঞতায় যা দেখেছি, তিনি যদি অন্য রকমের কথা বলেন, তখন তাকে হচ্ছে যে পরের ইসি বা তারপরে কিছুদিন বাদ থেকে তাকে হচ্ছে যে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু মনোনীত, নির্বাচিত নয়। ফলে সামগ্রিকভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক যে কাঠামো ছিল, সেই কাঠামোকে ফিরিয়ে আনার কথা আমরা আমাদের বুকি ইউনিয়নের পক্ষ থেকে খুব জোরের সাথে প্রতিবারই যখন আমরা ভিসির কাছে যাই বা রেজিস্ট্রারের কাছে যাই, আমরা সেই কথা হচ্ছে বলছি। এটা ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কিছুতেই বাঁচানো যাবে না। যদি না গণতান্ত্রিক কাঠামোকে তুলে আনতে পারি, তাহলেই এই দুর্নীতিগুলো ধরা পড়বে। এই দুর্নীতি বাসদের ধরা যাবে, পুলিশ প্রশাসনের উপর চাপ তৈরি করা যাবে, ইডির উপর চাপ তৈরি করা যাবে, তখনই আমরা সেই কাজগুলো করতে পারবো বলে আমার ধারণা। আমাদের সঙ্গে ডিবেটে এসছেন দেবজিৎ সিংহ রায়, বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক। কিছুক্ষণ যখন অনুষ্ঠান শুরু করছিলেন, তখন জেসিবির ঘন ঘন আওয়াজ শুরু হয়েছিল এখানে। আমার কণ্ঠকে জেসিবি আওয়াজ দিয়ে কণ্ঠ রোধ করা যাবে না। আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে আপনি জানেন যে ইতিমধ্যে ফিক্সড ডিপোজিটকে কেন্দ্র করে আদালতে 27 ফেব্রুয়ারি মোস্ট প্রবলি শুনানি রয়েছে। শুধু কি ফিক্সড ডিপোজিট, বিখ্যাত মানে বৃহত্তর দুর্নীতি, লার্জার কনস্পিরেসি, লার্জার কারাপশন, আপনি ভালো জানেন যে, এবং আমার সঙ্গে কি হয়েছে। দেখুন, আমার কথা বাদ দিন, আমি মনে করি যে অগণিত ছেলেমেয়েরা পড়তে এসেছিল, তারা এই দুর্নীতির মায়াজালে যখন দেখছি শিক্ষা ব্যবস্থার পচন ধরেছে, তখন আপনার মনে হয় না একজন প্রাক্তন ছাত্র হিসাবে, বর্তমানে একজন সংবেদনশীল নেতা হিসাবে আপনার লজ্জা লাগে না, কষ্ট হয় না? না, এটা তো অবশ্যই। আজকে দেখুন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির জন্য যারা মেন সাফারার, তারা হচ্ছে এখানকার ছাত্রছাত্রীরা। তাদের পরীক্ষা দিচ্ছে, তো রেজাল্ট আউট হচ্ছে না। রেজাল্ট আউট হলে সেই তারা যে মার্কস পাচ্ছে, সেই মার্কস উল্টে যাচ্ছে, ঠিক আছে? সেই মার্কস উল্টে গিয়ে এই হচ্ছে, তাকে আবার সাপ্লি দিতে হচ্ছে, দিয়ে তার একটা পুরো বছর নষ্ট হচ্ছে। এখানে মানে স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলছি, স্টুডেন্টরা মানে একদম মানে ক্ষিপ্ত। এখানকার পঠন পাঠন এবং তাদের যে রেজাল্ট আউট, এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা এত লেন্দি হচ্ছে এবং এই প্রক্রিয়াটা এত করাপশনে ভর্তি হয়ে গেছে, সেই জন্য ছাত্রছাত্রীরাও কিন্তু বিরক্তিতে। এবং আমার নিজস্ব মতামত রয়েছে যে বর্ধমানের মতো একটা প্রকৃতিজোড়া ইউনিভার্সিটি, যেখানে আপনার হাজার হাজার ছাত্র, গ্রাম থেকে ছাত্ররা আসে এখানে পড়াশোনা করে এবং তারা ডিগ্রি নিয়ে পরবর্তীকালে কর্মজীবনে ফিরে যাওয়ার জন্য যায়, কিন্তু সেখানে আজকে এইরকমভাবে তাদের সঙ্গে দুর্নীতি হচ্ছে। এবং ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে রন্ধে রন্ধে দুর্নীতি রাখা হয়ে গেছে এবং এই দুর্নীতির জাল না ছিঁড়তে পারলে কিন্তু হবে না। এবং এই দুর্নীতির জাল একমাত্র ইডির মাধ্যমে ছেড়া যেতে পারে। ইডি হলে তবেই বোঝা যাবে যে হ্যাঁ, এটা মানে দুর্নীতি হয়েছে। আপনারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন দেবজ্যোতি বাবু, আপনাদের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত বাবু, আপনি আমার ইউজিসি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনে, আপনারা কি জানেন না যে শিক্ষা দপ্তরের ইউজিসির আন্ডারে বিশ্ববিদ্যালয় যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এখানে বৃহত্তর যে আর্থিক দুর্নীতি, আপনারা বিজেপি সরকার, বিজেপি ক্ষমতায় রয়েছেন, আপনারা স্বচ্ছ ভারত দুর্নীতিমুক্ত প্রশাসন চাইছেন, আর সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি, বিং এ পলিটিক্যাল পার্টি, বিং এ বিজেপির আপনি নেতা, যুব নেতা, আপনার দায়িত্ব থেকে যান আপনার রাজ্য এবং কেন্দ্রকে জানানো। দেখুন, সেটা তো অবশ্যই দায়িত্ব রয়ে যায়। এবং আমরা এর আগে যখন ওই আমাদের এই টিসিএস এর যে দুর্নীতি এবং যে ফিক্সড ডিপোজিটের দুর্নীতি, এটা আমরা মানে সরজমিনে পুরো সুকান্ত দাকে জানানো হয়েছিল। উনি বলেছিলেন যে যাতে ইউজিসির
প্যানেল থেকে বর্ধমান ইউনিভার্সিটিকে নিচের দিকে করে দেওয়া যায় সেটা চেষ্টা করবো, কিন্তু সেটা হলে তো আমাদের এখানকার যারা আমাদের সম্মানের পক্ষে অত্যন্ত খারাপ। এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, যারা এখানে পড়ছে এখন রানিং স্টুডেন্ট আছে, তাদের পক্ষে তো ক্ষতিকারক না। একটা ইউজিসি প্যানেল থেকে যদি একটা ইউনিভার্সিটিকে বাদ দিয়ে দেয়, ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়, তাহলে আমাদের নিজেদের পক্ষে মানে আমাদের সম্মানের পক্ষে যেটা ক্ষতিকারক। বামপন্থী ছাত্র সংগঠন, বামপন্থী এসএফআই রয়েছে, তারা বলছে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনাদের সেটিং রয়েছে বলে আপনারা দুর্নীতির ক্ষেত্রে চুপচাপ চেপে আছেন। না না না, দেখুন এইসব সেটিং মেটিং নয়, এগুলো দেখুন একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজ্যের একটা ইউনিভার্সিটি, এটা তো কেন্দ্রীয় ইউনিভার্সিটি, অভিযোগ কংগ্রেসও করছে তো। হ্যাঁ, এটা তো কেন্দ্রীয় ইউনিভার্সিটি নয়, এটা রাজ্যের একটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি। এর যে দুর্নীতি রয়েছে সেটা করতে গেলে যে আমাদের আইনি প্রসেস আছে, ইডি, সিবিআই, যে সমস্ত কবে সেটা কবে? দেখুন আমরা তো জাজ নই, বা জাজকে আমরা বলি না। আপনারা জনার্দন রাজনৈতিক নেতা, আপনারা চেতনায় সম্পৃক্ত মানুষ, আপনারা সরকারে রয়েছেন। আমরা সেই চেষ্টা করবো যাতে এটা মানে ইডি হয়, এবং ইডি হয়ে এখানকার যে মানে দুর্নীতির যে আখড়া রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেটাকে যাতে মুক্ত করা যায় সেটা আমরা চেষ্টা করবো। এবং আমরা এই যে হলো আমাদের ভিসি নির্বাচন হলো, সেখানে আমরা নাম দিয়েছিলাম, রাজ্যপালের কাছে নাম দিয়েছিলাম, সেই নাম ওনারা কার্য করেনি, ওনারা নিজের মতো লোককে বসিয়েছে। এতে কিন্তু বোঝা যাচ্ছে। নাজিদা, এই মুহূর্তে বিজেপি সরকার রয়েছে, স্বচ্ছ ভারত, দুর্নীতিমুক্ত প্রশাসন, যা দেবজিৎ বলছিলেন, কেন্দ্রের শিক্ষা দপ্তর, কেন্দ্রের শিক্ষা মন্ত্রক, তারা কি জানেন না যে এত বড় দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেখানে ওদের রেসপন্সিবিলিটি থেকে যায়? দেখুন, আমরা তো দেখতে পাচ্ছি বিজেপির সাথে তৃণমূলের একটা সেটিং তত্ত্ব আছে। কারণ হচ্ছে বিজেপি কখনোই চায় না যে রাজ্যে তৃণমূল সরকার বিপদে পড়ে যাক। এই জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি তাই বলছেন? দেখুন, এটা সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে। দেবজিৎ অভিযোগ করছেন তো? না না, দেখুন উনি বলছেন না তো, ওনার ব্যক্তিগত মতামত। আমরা তো দেখুন, আমরা দিনের পর দিন আমরা দেখছেন তৃণমূলের বিভিন্ন দুর্নীতি বিষয়ে আমরা লড়াই করছি। আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু উনিও লড়াই করছেন, আমরা পথে আপনি কি একমত দেবজিৎ বাবুর সঙ্গে? একমত। মনে করিয়ে দিই, এই তদন্তটা কোর্ট থেকে, হাইকোর্ট থেকে ইডির কাছে গেছে, এবং 24 আপনি যেটা বললেন যে ইডি জানে না, তা নয়, ইডির কাছে গেছে। 24শে জুলাই একটা দায়সারা রিপোর্ট সম্ভবত তারা দিয়েছিল, কোর্ট আবার তাদের কাছে রিপোর্ট চেয়েছে। তাই বলছি তো, মানে 24শে জুলাই একটা দায়সারা রিপোর্ট দিয়েছিল, 7 মাস এখনো তাদের রিপোর্ট দেওয়ার সময় হলো না, কোর্ট চাপ দিয়েছে দিন। আমি বিষয়টা একটু ভাববেন। 2 নম্বর বিষয় যেটা, আপনি যেটা বলছেন, এটা সামগ্রিক যদি শিক্ষা নিয়ে ভাবেন, গোটা শিক্ষা ব্যবস্থায় যা চলছে, সেই শিক্ষা ব্যবস্থা দেখুন, যারা অ্যারেস্ট হয়েছিল একের পর এক তারা জামিন পাচ্ছে। কারণ কি, ফাইনাল চার্জশিট জমা পড়ছে না, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, ইডি বা সিবিআই যারা যে তদন্তগুলো করছেন, তারা ঠিকমতো কাগজ তারা জমা দিচ্ছেন না। আমি এটা আপনাকে সমালোচনা করার জন্য বলছি না, আমি বলছি যে এই যে বিষয়টা, এইটা কিন্তু খুব মারাত্মক হয়ে যাচ্ছে। এবং এখন আমারও ব্যক্তিগত বা আমাদের সংগঠনেরও আমাদের মনে হচ্ছে এটা, যে একটা বোধহয় বোঝাপড়ার বাতাবরণ রয়েছে, যাতে এই লোকগুলোকে এখানে বাঁচানো যায়, ভবিষ্যতে যারা এরা আবার দিল্লিতে যদি যে সরকার পরিচালনা করছে তাদেরকে ওখানে বাঁচাতে পারে। এটা আমার মনে হয়েছে, বা আমাদের অনেকে এটা মনে হচ্ছে, মানে পারসেপশন থেকে বলছে। একদম। সোমনাথ, আপনি কি একমত? একই কথা অরিন্দম বাবু যেটা বলছে, যে কর্মচারী ইউনিয়নের সভাপতি রাজীব দা একই কথা বলছে, কংগ্রেসের আইটিসি জেলা সভাপতি দেবজিৎ সিংহ রায়, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক, অভিযোগের কাঠগড়া কাজ 3 জন আপনারা দাঁড় করাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে কোথাও একটা সেটিং তত্ত্ব কাজ করছে? আমি বারবার এই কথাটা বলছি, যে কারণ এই বাংলা যা ঘটনাগুলো ঘটছে দুর্নীতি শিক্ষার ক্ষেত্রে, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে, আপনার কি মনে হচ্ছে তাই? একদমই তাই। সেটিং তত্ত্ব শুধু এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে, আপনি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে আসুন। আমি তো বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে শুধু আরজি করার ঘটনা আমরা দেখেছি, সেটিং তত্ত্ব আমাদের সামনে এসছে। তাহলে বিভিন্ন সেটিং তত্ত্ব আমরা প্রমাণ পেয়েছি। এবং এখানে আমরা যদি বলি ছাত্র সংসদ নির্বাচন, এটাও তো আমাদের একটা অন্যতম দাবি আমাদের ছাত্র সংগঠনের, যে ছাত্রছাত্রীদের স্বার্থে একটা আইসিসি ইন্টারনাল কমপ্লেইন কমিটি, সেই কমিটি কোথা থেকে হয়েছিল? সেই বিশাখা গাইডলাইন থেকে শুরু করে, বিশাখা মঞ্চ থেকে শুরু করে, এই পজ অ্যাক্ট, the sexual harassment of women at workplace, prevention, prohibition and redressal act 2013-তে, তারপর ঠিক তার 2 বছর পর 2015 সালে এনাদেরই তো সরকার বিশ্ববিদ্যালয়গুলিতে আইসিসি চালু করলেন। সেই আইসিসির অস্তিত্ব আছে? সেই আইসিসি একটা নির্বাচিত, ওই যে স্যার বলছিলেন না যে মনোনীত আর নির্বাচিত, এখানে মাননীয় নির্বাচিত, কিন্তু বাকি সব মনোনীত। ছাত্র সংসদ এখন আর ইউনিয়ন নেই, এখন ইউনিয়নের নামে কাউন্সিল। স্কুলে আপনি যান, স্কুলে পরিচালনা সমিতি আর নির্বাচন হয় না, সবটাই এখন মনোনীত। আপনি কি আশাবাদী যে আদালতে যেভাবে চলছে, অবশ্যই বিচার ব্যবস্থা প্রতি আমরা আস্থাশীল, যেভাবে দুর্নীতি তদন্ত চলছে, মনে হয় আসল অপরাধী ধরা পড়বে? সেটা তো আসল অপরাধী কবে ধরা পড়বে না পড়বে সেই আশাই তো আমাদের বসে থাকলে হবে না। আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমরা লড়াইয়ের ময়দানে প্রথম দিন থেকে আছি। যতদিন না এর বিচার হবে, এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দায় আমাদের সবার, ছাত্র শিক্ষক কর্মচারী সবার দায়িত্ব আমাদের। দেবজিৎ বাবু, পুরো অভিযোগের তীর আপনাদের দিকে,
যদিও এই শহরে আপনি বাস করেন, আমিও বাস করি, আমিও সাংবাদিকতা করি, আপনি সংবেদনশীল পলিটিক্যাল লিডার, আপনাকে আমি পছন্দ করি, খুব ব্যক্তিগত স্তরে পছন্দ করতেই পারি, কিন্তু বিশ্ববিদ্যালয় গোটা বিষয়টা আদালতে দরজায় ঠকঠক করছে, যেটা 7 মাস লেগে গেল, ঠিকই বলছেন, 27শে ফেব্রুয়ারি শুনানি রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে খুব স্পেসিফিক, যে আপনারা যুব মোর্চা এবং বিজেপি বর্ধমান বিশ্ববিদ্যালয় ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করেছে, দুর্নীতির ইস্যুতে যে তদন্ত হোক এবং হেফাজতে না হোক এবং দুর্নীতিগ্রস্ত আধিকারিকদেরকে গ্রেপ্তার করা হোক, এই দাবিতে সরব হয়েছেন। দেখুন, আমরা আমাদের যে ছাত্র সংগঠনের যে উইংস রয়েছে এবিভিপি, তারা অলরেডি মানে এর আগে যিনি ভিসি ছিলেন তার কাছে কিন্তু স্মারকলিপি দিয়েছিল, এবং আমরা শুধুমাত্র কোর্টের যে মানে জাজমেন্টটা আসার জন্য আমরা ওয়েট করছি। জাজমেন্টটা দেখার পরে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে একটা আন্দোলন করব, এটা আমাদের রূপরেখা তৈরি হয়েছে। এর আগে যে একবার ওখানে আপনার সঙ্গে হয়েছিল, আমার ডিবেট হয়েছিল, সেখানে আমি বলেওছিলাম, তো এটা আমাদের মাথায় আছে। এবার দেখুন, কোর্টের যে বিষয়, সেই কোর্টের বিষয়ে তো একটা রাজনৈতিক দলের একটা হস্তক্ষেপ চলে না, এবং যেখানে একটা আজকে সহজে কোর্টে যায়নি, এটার জন্য ধারাবাহিক সংবাদ আমি পুরো জানি, এটা পুরো বিষয়টাই জানি, যে আপনি প্রথম থেকেই ছিলেন এটাই। এবার দেখুন, এই কোর্টে যে বিষয়টা গেছে, এই বিষয়টাকে নিয়ে তো আমরা রাজনৈতিক দলেরা রাস্তা নামতে পারি, রাস্তায় নামবেন, তাই তো? আদালতে জাজমেন্টের পরে আপনার চ্যানেলের সামনে আমি বলে যাচ্ছি, রাস্তায় আমরা এই বিষয় নিয়ে নামবো, কারণ এই বিষয়টা আমাদের সঙ্গে জড়িত আছে, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে এবং আমাদের ছাত্র সংগঠন এবিপি রয়েছে এখানে। কথা ছাত্র সংগঠন কদিন রাস্তায় নেমেছে? আমরা এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন, আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয়ের এই দুর্নীতির জন্য আমরা বিশ্ববিদ্যালয় অভিযান করেছি। ওনাদের ছাত্র সংগঠন এবিভিপি এখানে অস্তিত্ব আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু ওনাদের ছাত্র সংগঠন কতবার ভিসির কাছে গেছেন এই দুর্নীতির অস্তিত্ব খুঁজতে, একবার জিজ্ঞেস করুন ওনাদেরকে। দেখুন, আমার যেটুকু মানে আমি জানি, যেটুকু এবিভিপি থেকে 6 জনের প্রতিনিধি দল এর আগে যিনি ভিসি ছিলেন, ভিসির কাছে গিয়ে দেখা করেছে এবং পুরো কমপ্লেন দিয়ে এসছে, এবং ভিসি বলেছিলেন হ্যাঁ আমি এটা দেখবো এবং ব্যবস্থা নেবো, আমি কতদিন থাকতে পারি দেখি, এই ভাষা বলেছিলেন। দেখা গেল যে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। নাজির হোসেন সাহেব, আসলে খুব এক এক সময় বেদনা হয়, কষ্ট হয় সাংবাদিক হিসাবে, যখন শিক্ষাক্ষেত্রে আমারই বিশ্ববিদ্যালয়, যখন আমি দুর্নীতির সংবাদ পরিবেশন করি, এই বিশ্ববিদ্যালয় আমি হচ্ছে প্রাক্তন ছাত্র, অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি যে বিশ্ববিদ্যালয় আচার্য সুকুমার সেন শুরুই করেছিলাম, রমারঞ্জন মুখোপাধ্যায়ের মতো যাদের উপাচার্যের পদাঙ্কের পথ অনুসরণ করে আজকে সারা পৃথিবীতে অনেক ভাইস চ্যান্সেলর এসছেন, তাদের সুনাম রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কালিমালিপ্ত হলো। আর রবীন্দ্রনাথ টেগোরের গেটের সামনে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথের শিক্ষার মান মর্যাদা ক্ষেত্রে যে কথা বলেছিলেন, বুনিয়াদী স্তরে শিক্ষাই গুরুত্বপূর্ণ, আর শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, বর্ধমান বিশ্ববিদ্যালয় গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেখুন, শুধু রবীন্দ্রনাথ টেগোর নয়, বিবেকানন্দ, আমি রবীন্দ্রনাথ টেগোরের গেটটা দিয়ে বলছি আপনাকে, আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে তো এখন ঘটনা হচ্ছে তাদের কাছে তো তাদের মিথ্যা সাক্ষী দিতে হচ্ছে। কংগ্রেসের আওয়াজটা কমে গেল কেন? কংগ্রেসের আওয়াজটা তো কমে গেল কেন? কংগ্রেসের আওয়াজটা কমে গেল নয়, বিষয়টা হচ্ছে কি, জাতীয় কংগ্রেস দেখুন প্রায় 50 বছর আমাদের রাজ্যে ক্ষমতায় নাই, তার মধ্যে থেকেও কংগ্রেস আছে। এই ইস্যুতে কংগ্রেসের ভূমিকা কি? বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক কেলেঙ্কারিতে, আর্থিক দুর্নীতিতে কংগ্রেসের স্ট্যান্ড কি? কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে, আমাদের ছাত্র পরিষদ যারা আছে তাদের উচিত যে গেটের সামনে বিক্ষোভ দেখানো। এই বাস, বিক্ষোভ দেখালি শেষ, তারপরে দেখালেই যে তার রেজাল্ট ফলপ্রসূ হবে সেটা নয়। আমরা তো আরজি করের ক্ষেত্রে দেখাচ্ছি, বহু আন্দোলন বিক্ষোভ সারা পৃথিবীব্যাপী হয়েছে, কিন্তু তার রেজাল্ট কি হলো? নিরীহ। এখানে কিন্তু এসএফআই কিন্তু মুভমেন্টটা কিন্তু শুরুতে করেছে, আমি কাউকে ভাববেন আমি প্রেফার করছি। ছাত্র পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভূমিকা রয়েছে, ছাত্র পরিষদ কি ভূমিকা আছে? আপনি কংগ্রেসের আইএনটিসি জেলা সভাপতি, যদি বলে আমি শ্রমিক সংগঠন করি, তার সাথে আপনি মেন স্ট্রিমে রয়েছেন। কংগ্রেসের বর্ধমান জেলা কংগ্রেসের, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কি স্ট্যান্ড, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির ক্ষেত্রে, তদন্তে আরো অগ্রগতির ক্ষেত্রে কতটা চাপ বা স্নায়ু চাপ বাড়াবেন আপনারা মনে করছেন? ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের ছাত্ররা এখানে আছে সীমিত, খুব একটা বেশি নয় এখানে ছাত্র পরিষদের সংখ্যা, তাদের পক্ষে যেটা হচ্ছে তারা চেষ্টা করছে আন্দোলনের মধ্য দিয়ে। বেশ, আপনার গলার স্বর নেমে যাচ্ছে, জানি না কোনো কারণে, হয়তো শরীর ঠিক আছে আপনার? তো আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আপনাদের জাতীয় নেতা এখন আপাতত চুপচাপ আছে রাহুল গান্ধীজি, আমি তাকেও সম্মান করি, আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বামেদেরও সম্মান করি। দলমত নির্বিশেষে আমার সংবাদটা পরিবেশন করার দায়িত্ব। অরিন্দমবাবু, শেষ করব, মোটামুটি পাখিরা নিরে ফিরে গেছে, সন্ধ্যে প্রায় নামো মশার কামড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর রবীন্দ্রনাথের গেট রবীন্দ্রনাথ টেগোর গেট আর রবীন্দ্রনাথের মূর্তির সামনে বাইরে অনেকটা দূরে দাঁড়িয়ে বলছি যে শিক্ষার ক্ষেত্রে যে আঙিনা তৈরি হয়েছিল, যা রবীন্দ্রনাথ বারবার করে বলতেন যে শিক্ষার বুনিয়াদী স্তরটা আরো বেশি প্রসারিত, যা প্রজন্ম থেকে প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় যেতে পারে, আজ সেখানে ভুলণ্ডিত হয়েছে। অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, হোয়াট ইজ হোয়াট। না, একটা কথা আপনি বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুরের গেটের সামনে আমরা বলছি, আপনি বলছেন এই গত কদিন আগে দেখলাম মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে বললেন। উনি একটা অন্য গান
সম্ভবত মনে পড়ে রুবি রায় একটা গান গাইলেন, আরডি বর্মনের গানটা, আরডি বর্মনের গান, যাই হোক আমার মনে নেই। যাই হোক, রবীন্দ্রনাথের কতটা সম্মান বর্তমান সরকার, মানে ককটেল হয়ে গেছে বলছিলাম। একদম আমি এইটা বলছি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে শিক্ষার সম্মান আমরা রাখতে পারবো, এ দায়িত্ব আমাদের। এই দায়িত্ব কোনো সরকারের নয়, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নয়, এই দায়িত্ব পশ্চিমবাংলার মানুষের, ছাত্রদের, সমস্ত মানুষের। আমরা রাখবো এই কারণে আমি বলতে পারছি, ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের কর্মচারীদের আন্দোলন, এবং সর্বোপরি আমাদের রাজ্যে গত 14ই আগস্ট যে আন্দোলনের মানে বহিঃপ্রকাশ আমরা দেখেছি আরজি করার ঘটনা নিয়ে, আমরা হচ্ছে আশান্বিত। যেভাবে মানুষ দেখাচ্ছেন আস্তে 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 আস্তে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্তরেও দেখেছি। যখন বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাও কমিটি আমরা করেছি, বহু মানুষ যারা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত বিভিন্নভাবে তারা এসছেন। সংবাদ আমিও করেছি, আমি বিভিন্ন ক্ষেত্রে। একদমই, আপনি তো সামনে থেকে সংবাদ করছেন, সেটা আমরা জানি নিশ্চিতভাবে। ফলে এই বিশ্বাস আমাদের আছে যে আমাদের রাজ্যের শিক্ষার যে ঐতিহ্য ছিল, যে গর্ব ছিল, সেই গর্ব, সেই ঐতিহ্য আমরা রাখবো। এবং আমাদের আসলে সমস্যা অনেকগুলো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এই যে কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি করে, যদিও এটা অন্য আলোচনার বিষয়, সেই শিক্ষানীতির সাথেও আবার সাধারণ প্রান্তিক মানুষের শিক্ষার কতটা তাদের সাহায্য করবে। যখন আপনি বাড়ি ফিরে যান, আপনার মেয়ে বা আপনার রিলেটিভ বলে না যে তুমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করো, সে বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির কথা আষ্টে পৃষ্ঠে, পাঁচিলে, গাছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে শোনা যায়। এটা আপনার নিজেকে অস্বস্তি বোধ করেন আপনি? একদমই তাই, একদমই তাই। এবং এটা প্র্যাকটিক্যালি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে খুব খারাপভাবে আলোচিত হচ্ছে। এবং আলোচিত হচ্ছে কেন, বিশ্ববিদ্যালয়ের যে, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছি, আপনিও করেছেন, সেখানে অনেকেই করেছি। এই বিশ্ববিদ্যালয়ের যে পদগুলোকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম, যখন পড়তাম রাজ কলেজে, যে পদগুলোকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম, আজকে যখন মাঝে মাঝে মাথায় চিন্তা আসে যে সমস্তটা কাগজপত্র পড়ে, টিভি দেখে, যে এই পদগুলো তাহলে বর্তমানে কি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খারাপ লাগে, চরম খারাপ লাগে। যে পদগুলোকে নিজেদের অভিভাবকের মতো দেখতাম, যাদের কাছে নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে যেতাম, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে মেলানোর জায়গাটা, সেই মেলানোর জায়গাটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দেবজিৎ বাবু, আপনাকে দিয়ে শেষ করবো। দেবজিৎ বাবু, সন্ধ্যাবেলা হচ্ছে ললিপপ, সন্ধ্যা হলে পনির পকোড়া, আর সন্ধ্যা হলে লাল চায়ের আঙিনায় মশগুল থাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ, যারা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, এই সংবাদ আমার কাছে আছে। তার জন্য অনেক বাবুইবাকি ভাষা আমার বিরুদ্ধে বোনা হয়েছিল, সেটা আপনি ভালো জানেন, সবাই জানে। এই শহরে নাগরিক সমাজ সংশোধন এবং পলিটিক্যাল সিস্টেম জানে। আমার একটাই অনুরোধ আপনাকে বলতে পারেন, সাংবাদিক অনুরোধ করতে পারেন যে এত বড় বৃহত্তর বিশ্ববিদ্যালয়, যার আন্ডারে 78টা কলেজ, শুরু করেছিলাম মেহনতি শ্রমজীবী পরিবার থেকে তারা বিলং করে ছেলেমেয়েরা, আজকে বাড়ি ফিরছে হতাশ হয়ে। রেজাল্টের ক্ষেত্রে সমস্যা, মার্কশিটের ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন কোম্পানির টেন্ডার পাইদার দুর্নীতি, প্লাস ফিক্সড ডিপোজিট দুর্নীতি। আপনাকে মনে হচ্ছে না আপনার কোথাও যে মানব জীবনে যে শরীর, তা কোথাও না কোথাও একটা হৃদয়কে ধাক্কা লাগছে না আপনার? দেখুন, এই যে আপনি যেগুলো বললেন, এই সমস্যাটা শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্যা নয়। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় আসুন। হ্যাঁ, আমি বলছি এই সমস্যাটা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো সরকারি অফিস নেই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো মানে আপনার মন খারাপ হচ্ছে কিনা বলুন? আমার তো মন খারাপ হচ্ছে, আমি বলছি তো, পঞ্চায়েত থেকে একদম মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে একদম উপর স্তর পর্যন্ত প্রত্যেকটা সরকারি অফিসার এবং প্রত্যেকটা সরকারি সংস্থা আজকে দুর্নীতির সঙ্গে একদম দুর্নীতি আঁকড়া হয়ে গেছে। আজকে এখানে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই হয়েছে। এখানে একটা রিভিউ রেজাল্ট একটা দেখতে গেলে সেখানে তাকে 50 টাকা 100 টাকা দিতে হয়, দিয়ে সেই রিভিউ রেজাল্টটা তারপরে বার করে দেওয়া হয়। তো আজকে এই অবস্থার মধ্যে থেকে আমি নিজে ইউনিভার্সিটি ছাত্র হিসেবে আমার তো অবশ্যই আমার মানে এটা করুণা হয় যে বর্ধমানের মতো ইউনিভার্সিটি আজকে এই অবস্থা। আর এর জন্য দায়ী কিন্তু আজকে আমি শুধুমাত্র এখন যে সরকার চলছে সেই সরকারকে আমি দায়ী করবো না, এটা পূর্বতন সরকারের থেকে এটা চলে আসছে। বামফ্রন্ট, হ্যাঁ, বামফ্রন্টের চলে আসছে। আমি বলছি বামফ্রন্টের জামানা থেকে এটা চলে আসছে। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, আপনি তাদের পাশ দেখুন, তারা একসময় বামপন্থের ছাত্রছায়া ছিল এবং তারা আজকে নিজেদের স্বার্থে আজকে তৃণমূলের ছাত্র। আপনি স্ফুরণটা বাড়িয়ে দিলেন আগুনের তেজটা। অরিন্দম বাবু, আপনি তো ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করেছেন, বামফ্রন্ট সরকার 34 বছর ছিল। আমাকে বাধ্য করলো দেবজিৎ বাবু, আমার তো কাউন্টার দিতেই হবে, বলছে আপনারা মাস্টারমশাই দুর্নীতিটা তৈরি করেছেন, আপনারাই মাস্টারমশাই। মানে সেটাই বললো। আসলে দেবজ্যোতি বাবুদের সমস্যাটা যেটা, যে ওদেরকে তৃণমূলকে রক্ষা করতে হবে, আমরা যেটা প্রথমেই বলছি। আর তৃণমূলের দায়িত্ব যেটা, বিজেপিকে রক্ষা করতে হবে। আমি বলিনি না, ও দুর্নীতির প্রশ্নে আপনাদের অভিযোগ, দুর্নীতির প্রশ্নে আপনি যেটা বলতে চাই, হ্যাঁ হ্যাঁ আমি কথাটা বলিনি। আমি বলছি যে এখানে যেহেতু তৃণমূলের কেউ নাই, তখন পরিবেশটা মোটামুটি ঠান্ডা হচ্ছিল, আপনি উত্তপ্ত চলেন। গার্ড দেওয়ার দায়িত্ব একজনকে নিতে হবে, সেটা বিজেপি নিচ্ছে। আমি বলছি ভাবুন, আমি বলছি ভাবুন, আপনি বামফ্রন্ট
বামপন্থী সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, কোনো বছর এমন হয়েছে যে পরীক্ষা হয়নি 6 মাস 1 মাস 6 মাস বা 8 মাস? কোনোদিন এমন হয়েছে মার্কশিট বেরোয়নি? কোনোদিন এমন হয়েছে রাজ কলেজে ফিজিক্স অনার্স আপনাকে 1 লাখ টাকা দিতে হয়েছে? কোনোদিন এমন হয়েছে ইউনিভার্সিটিতে এমএসসি ভর্তির জন্য আপনাকে টাকা দিতে হয়েছে? কোনোদিন হয়েছে বছরের বছর ইলেকশন হচ্ছে না, আপনাদের ছাত্র সংগঠন ইলেকশন করতে পারছে না, এসএফআই যেমন ইলেকশন করতে পারছে না, এবিভিপিও করতে পারছে না? কোনোদিন এমন হয়েছে ইসি হয়নি? আমরা যেমন দাঁড়াতাম, আরো 5 জন মানুষ দাঁড়াতেন বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, কংগ্রেসের মনোভাবাপন্ন লোক দাঁড়াতো, আপনাদের কিছু মনোভাবাপন্ন লোক দাঁড়াতো, তাহলে নির্বাচন হতো, যারা জিততো তারা করতো। প্রাণেশ বাবু ছিলেন, বাবু চিনবেন, আমি জানি উনি খুব ভালো মানুষ ছিলেন, আমাদের বিরোধী ছিলেন, বরাবর জোরের সাথে তার কথা বলেছেন। আমি 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 একটু শেষ করব। নাজিদা, দেবজিৎ বাবু যে কথা বললেন, অভিযোগটা করলেন বামেদের বিরুদ্ধে, বামেদের 34 বছর শাসন করেছে। আপনি কংগ্রেস পার্টি করেন, আপনারা এক সময় তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে ছিলেন আপনারা সরকার গড়ার ক্ষেত্রে। এই দুর্নীতি যে আতুরঘর, এটা বামেদের আমলে, যা বিজেপির অভিযোগ, তা ওর সব খণ্ডন করেছেন উনি, ওসব ব্যাখ্যা দিয়েছেন। আপনার ব্যাখ্যা? দেখুন, কোনো একটা রাজনৈতিক দল চালাতে গেলে তার মধ্যে কিছু নোংরা লোক থাকে। সে 2-1টা নোংরা লোকের জন্য কোনো রাজনৈতিক দল যে বাজে দল, নোংরা দল, এটা বলা যায়। ওটা বলেনি ও বলেছে এই দুর্নীতি যে আতুরঘর তৈরি হয়েছে তার জন্য যে বাবুই পাখির ভাষা, সেটা বামপন্থীরা 34 বছর বানিয়েছে। যদিও উনি অস্বীকার করেছেন, বলছে না আমাদের সময় রেজাল্ট বেরিয়েছে, আমাদের সময় ঠিকঠাক করে পনির পকোড়া কামড় দিতে হয়নি। বিং এ কংগ্রেস লিডার, আপনারা তো বারবার বামপন্থী বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনার কি মনে হয় যে বামপন্থীরা হয়েছিল এই দুর্নীতিটা শুরু করেছিল? আমি ছাত্র ইউনিয়ন করেছি, তাতে দেখি নাই বামফ্রন্টের অত দুর্নীতি। আজকে মোটামুটি আপনাদেরকে গার্ড করছে সোমনাথ 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 সোমনাথ। হ্যাঁ, আমরা উনি যে অরিন্দমবাবু যে কথাগুলো বললেন, উনি ডিফেন্ড করছেন, জানি না আমি কংগ্রেস দাদা বললেন কথাগুলো, কিন্তু কংগ্রেস কেন ডিফেন্ড করছে, কংগ্রেস কেন? আমরা এটাও দেখেছি যে সিগারেটের প্যাকেটের তলায় নাম লিখে দিয়ে চাকরি হয়েছে। আজকে ওটা বলবো না, আজকে শুনুন দাঁড়া না, আগে একটা আলিমুদ্দিনে বসে ঠিক হয়েছে, এখানে কোন বিভাগে কে ডিন হবে, এখানে বিশ্ববিদ্যালয়ে কে ডিন হবে, এটা আলিমুদ্দিনে ঠিক হয়েছে, আলিমুদ্দিনে বসে ঠিক হয়েছে। এটা এগুলো কোনো হওয়ার কথা নয়, এগুলো প্রমাণ নিয়ে বলছি কথা, এগুলো প্রমাণ নিয়ে বলছি, এটা আমি প্রমাণ নিয়ে বলছি। আমাদের এখানকার শিল্পমন্ত্রী নিরুপম সেন, উনি এখন স্বর্গে গেছেন, উনি মারা গেছেন, উনি ঠিক করতেন বর্তমান বিশ্ববিদ্যালয়ে কে ডিন হবে। আমরা ইস্যু থেকে বেরিয়ে যাচ্ছি, ইস্যু থেকে বেরিয়ে যাচ্ছি। যখন অন্য সরকার আসে আইনি পদক্ষেপ কোনো গ্রহণ করেছে? আপনি তো তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছেন, তাহলে আপনি বলুন, তাহলে কেন করতে পারলেন না? আপনাদের কাছে যদি প্রুফ ছিল, আপনারা আপনাদের এই যে এজেন্ট যিনি মমতা ব্যানার্জিকে আপনি বলতে পারতেন। মমতাজি আমরা এজেন্ট বলছি। আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনাদের এই 34 বছরের বাম জামানায় ইউনিভার্সিটি ক্লিন ছিল কিনা? ইউনিভার্সিটি কি ক্লিন ছিল? বলুন বলুন, ক্লিন ছিল, নাজির ক্লিন ছিল। ইউনিভার্সিটি নির্মাণ মতো অনেক অনেক, তবে উনি যে অভিযোগটা করছেন সেটা সঠিক নয়। ঘটনা অরিন্দম বাবু যে অভিযোগগুলো করছে, যে অভিযোগ ইউজিসি তো এখন ওনারা চালাচ্ছেন, ওনাদের পেয়ারের লোকেরা তারা ইউজিসি চালাচ্ছে, এবং তারা তাহলে এই বিশ্ববিদ্যালয়ের 11 সাল অব্দি যা যা দুর্নীতি বার করুক। আসলে তখন একটা ইসি ছিল, যা হতো ইসিতে হতো, ইসিতে বসে কে ডিন ঠিক হয়, এটাই নিয়ম ছিল তখন। নির্বাচিত ইসি, গোটা কলেজের প্রতিনিধি থাকতো, ছাত্র প্রতিনিধি থাকতো, ইউনিভার্সিটি প্রতিনিধি থাকতো, অধ্যাপক থাকতো, কর্মচারী থাকতো, তাদের নিয়ে বসে সেই মিটিং এ ঠিক হতো কে হচ্ছে যে ডিন হবে, কে হচ্ছে কোথায় কি দায়িত্ব থাকবে, সেই ইসি মিটিং এ ঠিক হতো। আসলে জানেন, আমরা ইস্যু দেবজিৎ বাবু সবটাই ছিল একটা রাজনৈতিক দলে, সব প্রতিনিধি ছিল একটা রাজনৈতিক দলে, তাহলে সেখানে কি করে হবে? আমি বলি, আমি থামাচ্ছি, প্রত্যেকে থামাচ্ছি। আসলে ছিলাম অরিন্দম বাবু প্লিজ দেবজিৎ বাবু প্লিজ সোমনাথ প্লিজ, নাজিদা প্লিজ। 34 বছরে পুরো কলেজগুলো এবং ইউনিভার্সিটি গুলো প্রত্যেকটাই আমরা ইস্যু থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ইস্যু থেকে বেরিয়ে গেলাম, হবে না। দেবজিৎ বাবু শুরু করেছিলাম, আমি এক মিনিট আমরা বলি আমি বলি আপনাকে এক মিনিট, সেটা হচ্ছে এই সন্ধ্যায় এই এক মিনিট দেবজিৎ বাবু সোমনাথ অরিন্দম বাবু এক মিনিট আমরা তো আবার জানাচ্ছি, আপনি আসুন। বেশ, আমি সবাইকে থামাচ্ছি। আর দেবজিৎ বাবু তত্ত্ব বলছে না, আমাদের উপরতলে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা এতটা বুদ্ধি নয় যে সেটিং করে 18টা থেকে সিটটা 12টায় নামাবে।
এইটুকু নয়, কিন্তু এইটুকু ওনাদের বুঝতে ভুল হচ্ছে। এখানে এখানে কোনো সেটিং এর তত্ত্ব নেই। আর উনি যে বলছেন যে না, উনি যে বলছেন যে আরজিকরের ঘটনাটা কোনো সেটিং নেই বলছে, মানে তাই কি? পুরোপুরি মানে সুপ্রিম কোর্ট নিয়েছিলেন, সেটিং তো আছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে। কংগ্রেস বলছে সেটিং আছে, ওনারা বললে হবে, প্রমাণ দিতে হবে না দাদা। সেটিং কোথায় আছে প্রমাণ দিতে হবে তো। আমার সঙ্গে আমরা সেটিং আছে, আমি আমার সিটটা কমিয়ে নেবো, 18টা সিট থেকে আমি দেবো। আমি সেটিং করতে বললে আমি বলি আমি 20টা সিট নেবো। আমি সেটিং করলে আমি দেবজিৎ বাবু, এক মিনিট সোমনাথ এক মিনিট এই বিতর্ক থামবে না, এই বিতর্ক চলবে। আমার অনুরোধ দেবজিৎ বাবু, আপনাকে অনুরোধ, বিজেপি যুব মোর্চার নেতা আপনি, দেবজিৎ বাবু এক মিনিট, সোমনাথ এক মিনিট, দেবজিৎ বাবু এক মিনিট, আসলে আসলে ইস্যুটা ছিল এক মিনিট, দেবজিৎ বাবু প্লিজ আপনারা প্রত্যেকে আমি সম্মান করি, এটা হবেই ডিবেটে। আসলে ছিলাম শিক্ষার দুর্নীতি, চলে গেলাম সেটিং তত্ত্ব, চলে গেলাম ইউজিসি, চলে গেলাম গঙ্গার পার, চলে গেলাম যমুনার পার। যদিও যমুনার জল নাকি খাওয়া যাবে না বলছে, কেজরিওয়াল বলছে। এত বিতর্ক চাইনি। আমরা একটা কথা খুব আমরা পড়েছি, সরস্বতী বন্দন, সামনে সরস্বতী পুজো, বিদ্যাতুঞ্জ নৈবতুঞ্জ কদাচনম সহদশে পূজ্যত রাজা বিদ্যানো সর্বত্র পূজ্যতে। বিদ্যা কার্যত এবং শিক্ষা কার্যত ভুলুণ্ঠিত হয়েছে আর্থিক দুর্নীতির কারণে। হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের জবাব আমি নয়ন রায় দ্য কোয়েরি থেকে চাইছি। আর কোনোভাবে কম্প্রোমাইজ সাংবাদিকতা আমি করি না, এটা প্রত্যেকে আমাকে চেনে। তাই যারা গজরে উঠছেন, তারা শিক্ষার অধিকারের প্রশ্নে গজরে উঠছেন। অবহেলিত শ্রমজীবী পরিবার থেকে যারা বিলং করে এখানে পড়তে এসছেন, তারা শুনছেন গোটা বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত অনভিপ্রেত, এটা কাঙ্ক্ষিত ভালো ছবি যাচ্ছে না। আপনারা সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, আমার চিত্র সাংবাদিক অরিন্দম ব্যানার্জি, অরিন্দম মৌলিক, আপনাকে অনেক অনেক স্বাগত অভিনন্দন। সোমনাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে। আপনি ইয়াং জোশ, আপনি নাজির হোসেন সাহেব, আপনি কংগ্রেসের নেতা, দেবজিৎ সিং আপনি যুব মোর্চার ভালো নেতা, আপনার সব সম্পর্ক ভালো। আজকে সন্ধ্যা এই মশার কামড়ে এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, নমস্কার।